পৃথিবীর বায়ুমণ্ডল, জলবায়ু এবং চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে যাওয়ার কারণে পৃথিবী আর আগের মতো মানুষের বসবাসের উপযোগী নেই। তাই পৃথিবী থেকে কিছু মানুষকে মহাশূন্যে পাঠানো হয়েছে নতুন একটি গ্রহের খোঁজে। তো সেই নতুন গ্রহে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক একটি পরজীবী বা একটি ক্রিয়েচার। এখন তারা কি সেই মহাশূন্য থেকে পৃথিবীতে বেঁচে ফিরতে পারবে, নাকি সেখানেই মানব সভ্যতার শেষ আলোটুকু নিভে যাবে, সেটাই আজকে জানবো এই মুভিতে। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি 2025 সালের সেরা একটি সাইফাই হরর মুভি। যারা সায়েন্স ফিকশনের পাশাপাশি হরর মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি হবে সেরা একটি মুভি। মুভির শুরুতেই আমরা রিয়া নামের একটি মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। জ্ঞান ফিরলে মেয়েটি কিছুই চিনতে পারছিল না। তার নাম কি, সে কোথায় আছে, এটা কোন জায়গা, সব কিছু তার কাছে অচেনা মনে হচ্ছিল। মেয়েটি যে চেম্বারে ছিল সেটা ছিল এআই দ্বারা নিয়ন্ত্রিত, কারণ মেয়েটি সজাগ হওয়ার পর এআই এর কণ্ঠ শুনতে পায় এবং এআইটি বলছিল এখানে অস্বাভাবিক কিছু কার্যকলাপ দেখা দিচ্ছে। পরের সিনে দেখতে পাই মেয়েটি অদ্ভুত রকম কিছু ফ্ল্যাশব্যাক দেখছিল, যেমন তার স্মৃতিতে ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে, যেখানে দেখা যায় তিনি নিজেই তার সহকর্মীদের হত্যা করেছেন অথবা একজন মহিলা সবাইকে খুন করছে ইত্যাদি। তারপর মেয়েটি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ সে একটি লাশ দেখতে পায় যার বুকে একটি ছুরি ঢুকানো। রিয়া ছুরিটি হাতে নিয়ে সামনে এগোতে থাকে। কিছু দূর সে আরেকটি লাশ দেখতে পায়। চারপাশে এত লাশ, এত রক্ত দেখে রিয়া কিছুটা ভয় পেয়ে যায়। তারপর সে বাহিরে আসে আর ডাকতে থাকে এখানে কেউ আছে কিনা, কিন্তু সেখানে কেউই ছিল না। বরং বাহিরেও সে বীভৎস চেহারার লাশ দেখতে পায় যার মুখে ভয়ানকভাবে আঘাত করা হয়েছে। এরপর রিয়া কিছুটা সামনে এগিয়ে গেলে দূরে একটি ছায়ার মতো দেখতে পায় এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ওই ছায়াটি রিয়াকে অনুকরণ করছিল। রিয়া হাত উপরে তুললে ছায়াটিও হাত উপরে তুলছে। তারপর রিয়া আরেকটু সামনে এগোতে গেলে তার পায়ের কাছে একটি বিশাল বড় খাদ দেখতে পায় আর খাদের উপরে একটি গ্যালাক্সির মতো দেখতে পায়। আর রিয়া বুঝতে পারছিল তার দম বন্ধ হয়ে আসছে, সে অক্সিজেন নিতে পারছিল না, তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। তাই সে দ্রুত আবার আগের স্থানে ফিরে যায় আর তাৎক্ষণিক সে একটি মেডিসিন ব্যবহার করে যার নাম প্যাচ বা মেডিসিন কিট, এবং সে কিছুটা স্বাভাবিক হয়। তারপর রিয়া এইটুকু বুঝতে পারে যে সে পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে একটি গ্রহে রয়েছে, যেখানে সে স্পেস স্যুট ছাড়া বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ বাহিরে অক্সিজেন কম। আর সে একটি গ্রাউন্ড স্টেশনে রয়েছে, মানে গ্রহের উপরে একটি স্পেস স্টেশনে, এবং তার সাথে থাকা সকল ক্রু মেম্বারদেরকে কেউ মেরে ফেলেছে। কিন্তু রিয়ার সম্পূর্ণ স্মৃতি এখনও ফিরে আসেনি। কে তাকে পৃথিবী থেকে পাঠিয়েছে, তারা কতজন ছিল, কে তাদেরকে মেরে ফেলেছে, কিছুই সে মনে করতে পারছিল না। রিয়া সেখানে একটি রুম দেখতে পায় যেটা ছিল কেবিন নামে একটি ব্যক্তির। সেই রুমে রিয়া একটি ডায়েরি খুঁজে পায় যেখানে রিয়ার সম্পর্কেই লেখা ছিল, অর্থাৎ কেবিন নামের ব্যক্তিটি রিয়ার সম্পর্কে সবকিছু সেই ডায়েরিতে লিখে রাখছিল। ডায়েরিটা পড়ে রিয়া বুঝতে পারে সে একজন গবেষক ছিল আর সে বিভিন্ন গাছপালা নিয়ে গবেষণা করত। তারপর রিয়া একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সে দেখছিল তারা 6 জন ক্রু মেম্বার ছিল, যাদের নাম ছিল ডেভিস, ওডি, কেভিন, ব্রায়ন এবং ক্লার্ক। এর মধ্যে ব্রায়ন ছিল সেকেন্ড স্টেশনে আর বাকি সবাই গ্রাউন্ড স্টেশনে। সেকেন্ড স্টেশন মানে পৃথিবীর কক্ষপথে আরেকটি স্পেস স্টেশন স্থাপন করা হয়। সেকেন্ড স্টেশনের কাজ হলো গ্রাউন্ড স্টেশন থেকে তথ্যগুলো নিয়ে পৃথিবীর হোম বেজে পাঠানো। তারপর রিয়া হঠাৎ বাহিরে কিছু একটা শব্দ শুনে ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরে আসে। রিয়া শুনতে পায় ভেতরে ঢোকার জন্য বাহির থেকে কেউ নক করছে। তাই রিয়া সে ছুরিটা হাতে নিয়ে প্রবেশপথ খুলে দেয় আর লোকটি ভিতরে ঢুকতেই রিয়া তার উপর আক্রমণ করে। লোকটি কোনো রকম নিজেকে সামলিয়ে রিয়াকে তার পরিচয় দেয়, সে ব্রায়ন। এখান থেকে বিপদ সংকেত পেয়ে সে সেকেন্ড স্টেশন থেকে এসেছে। তারপর রিয়া তাকে চিনতে পারে, কারণ সে তো কিছুক্ষণ আগে ফ্ল্যাশব্যাকে ব্রায়নকে দেখেছে। তারপর রিয়া ব্রায়নকে বলে এখানকার সব ক্রু মেম্বার মারা গেছে, শুধু ক্লার্ক ছাড়া, কারণ রিয়া ক্লার্কের কোনো লাশ খুঁজে পায়নি। এরপর ব্রায়ন জিজ্ঞেস করে কে সবাইকে মেরেছে এবং এখানে কি ঘটেছে, তোমার কি কিছু মনে আছে?
উত্তরে রিয়া বলে তার কোনো কিছু মনে নেই, সে শুধু কিছু ফ্ল্যাশব্যাকে দেখতে পায় একজন মহিলা সবাইকে খুন করেছে। তারপর ব্রায়ান রিয়াকে শুরু থেকে বলতে থাকে, আমরা 6 জনকে পৃথিবী থেকে পাঠানো হয়েছে নতুন গ্রহের খোঁজে, কারণ পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে গেছে, সেখানে মানুষ বসবাস করতে পারবে না। তাই মানব সভ্যতাকে রক্ষা করার জন্যই আমাদের এই মিশন। আমাদের এই মিশনের নাম ভেসেল এফ। পরপর 6টি মিশনে আমরা ব্যর্থ হই, কিন্তু 7 বারের মাথায় আমরা নতুন একটি গ্রহ খুঁজে পাই যেটার নাম KOI 442, কিন্তু কেভিন এই গ্রহটির নাম দিয়েছিল অ্যাশ। এরপর থেকেই গ্রহটি আমরা অ্যাশ নামেই ডাকি। তো গ্রহটি পুরোপুরি পৃথিবীর মতো ছিল না, কিন্তু গ্রহটি টেরাফর্মড হচ্ছিল, মানে পৃথিবীর ন্যায় তৈরি হচ্ছিল। আমাদের নিয়ম ছিল অন্তত প্রথম 1 বছর আমি সেকেন্ড স্টেশনে থাকব, আর বাকি সবাই গ্রাউন্ড স্টেশনে থাকবে। গ্রাউন্ড স্টেশন থেকে যে তথ্যগুলো আসবে সেগুলো পৃথিবীর হোম বেজে পাঠাবো। তারপর পৃথিবীর সায়েন্টিস্টরা সেই তথ্যগুলো গবেষণা করে দেখবে এই গ্রহটি মানুষের জন্য উপযুক্ত কিনা। কিন্তু এর আগেই বিপদ সংকেত পেয়ে আমার এখানে আসতে হলো। তারপর আমরা একটি মেডিকেল ইকুইপমেন্ট দেখতে পাই যেটার নাম ম্যাডবট। এটি একটি জাপানি যন্ত্র, এটি দিয়ে যে কোনো ধরনের সার্জারি অপারেশন করা যায়। তো এই যন্ত্রটি দিয়ে রিয়ার কপালের কাটা দাগের ছোট একটি অপারেশন করা হয়। এরপর রিয়া ব্রায়ানকে এটাও জানায় যে সে ঘরে একটি প্যাচ বা মেডিসিন কিট লাগায়, এতে করে তার মাথার যন্ত্রণা কিছুটা কমে এবং তার পুরনো স্মৃতিগুলো হালকা হালকা দেখতে পায়। ব্রায়ান রিয়াকে পৃথিবীর কিছু স্মৃতির কথা বলে, কিন্তু রিয়া কিছুই মনে করতে পারে না। রিয়া কেবিনের লাশটি একটি প্লাস্টিকের আবরণে মুড়িয়ে বাহিরে ফেলে দিতে আসলে রিয়া দেখতে পায় কেবিন তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে দ্রুত স্পেসশিপের ভিতরে চলে আসে। এরপর গ্রাউন্ড স্টেশনে বালির ঝড়ের কারণে তাদের স্পেস স্টেশনের অক্সিজেনের নালায় একটি অংশে গর্ত হয়ে যায়, আর সেই কারণে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। রিয়া সেই নালায় ঢুকে গর্তটি মেরামত করে, আর তখন সে সেখানে আবার ফ্ল্যাশব্যাকে ক্লার্ককে দেখতে পায়। তারপর রিয়া এবং ব্রায়ানের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি রিয়া বাহিরে গিয়ে ক্লার্ককে খুঁজে নিয়ে আসবে, কারণ রিয়া আবিষ্কার করে যে ক্লার্ক নামক সেই সহকর্মী এখনও জীবিত থাকতে পারে এবং সে হয়তো স্টেশনের রক্ষণাবেক্ষণ নালায় লুকিয়ে আছে অথবা বাহিরে লুকিয়ে আছে। কিন্তু ব্রায়ান বলে এটা কখনোই সম্ভব না, কারণ বাহিরে সে হয়তো অক্সিজেনের অভাবে মারা গেছে, তাই তাকে রেখেই আমরা সেকেন্ড স্টেশনে চলে যাব। সেকেন্ড স্টেশন থেকে একটি লাইন আপ করা আছে এবং আগামী 5 ঘন্টার মধ্যে কার্যকর করা হবে, আর আমরা সেখানে চলে যাব। তারপর পৃথিবী থেকে সাহায্য নিয়ে আবার এখানে আসব, না হয় অন্য ক্রু মেম্বারদের মতো আমরাও মারা যাব, কারণ এখানে অক্সিজেনের পরিমাণ 30% কমে গেছে। কিন্তু রিয়া ক্লার্ককে রেখে যেতে চাচ্ছিল না। ব্রায়ান অনেক বোঝানোর পর রিয়া যেতে রাজি হয়। তারপর রিয়া ক্যাবিনের রুমে আসে আর ডায়েরিটা আবার পড়তে শুরু করে। তখন আমরা বুঝতে পারি রিয়া এবং কেবিন দুজন দুজনকে ভালোবাসত। রিয়া কেবিনের রুমেই ঘুমিয়ে পড়ে। তখন সে আবার ফ্ল্যাশব্যাকে দেখতে পায় একটি ড্রোন ক্যামেরা উড়ে যাচ্ছে, আর দূরে কেবিন মন খারাপ করে রিয়ার দিকে তাকিয়ে আছে আর রিয়াকে বলছে সে খুব ব্যথা পেয়েছে। তারপর হঠাৎ রিয়ার ঘুম ভেঙে যায়। রিয়া ক্যাবিনের রুমে ফ্ল্যাশব্যাকে দেখা সেই ড্রোনটি খুঁজে পায়। ড্রোনের রেকর্ড হওয়া ভিডিও ক্লিপে রিয়া দেখতে পায় ওডি ডেভিস ক্যাবিন স্পেসশিপের বাহিরে বের হয়ে আসে আর একটি এলিয়েন টেরাফর্মিং ডিভাইস খুঁজতে থাকে, যেই তথ্যটি ব্রায়ানই তাদেরকে দিয়েছিল। তার মানে ব্রায়ান আগে থেকেই এই টেরাফর্মড সম্পর্কে জানতো। এলিয়েন টেরাফর্মিং ডিভাইস মূলত একটি পানির কুয়োর মতো এবং এটিকে অ্যাটমসফেরিক কনভার্টার বলে। এর কাজ হলো একটি গ্রহের আবহাওয়া পরিবর্তন করে অন্য একটি গ্রহের আবহাওয়ার মতো করে তোলা। অর্থাৎ অ্যাশ নামের গ্রহটি নিজস্ব আবহাওয়া পরিবর্তিত হয়ে সেটা পৃথিবীর বায়ুমণ্ডলের মতো হয়ে যাচ্ছে। আর এজন্যই ভেসেল এফ মিশনে এই গ্রহটি মানুষের উপযোগী হিসেবে খুঁজে পাওয়া গেছে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর তারা সেই টেরাফর্মিং ডিভাইসটি খুঁজে পায়, আর ডেভিস সবার আগে সেখানে নামতে চায়। তাই সে আগে একটি পাথর এই ডিভাইসের মধ্যে ছেড়ে দেয়। তারপর ডেভিস যখন নামতেই যাবে
তখন সেই টেরাফর্মিংটি হঠাৎ বিস্ফোরিত হয়ে যায় আর সেই পাথরটি ডেভিসের মুখে এসে লাগে আর ডেভিস সেখানেই মারা যায়। তারপর বাকি 3 জন দ্রুত আবার মহাকাশযানে ফিরে আসে আর ভিডিও ক্লিপটি সেখানেই শেষ হয়। তারপর রিয়া ব্রায়ানকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে রিয়ার কোনো স্মৃতি মনে পড়ছে না, তাই সে বিষয়টি রিয়াকে জানায়নি। তারপর আমরা রিয়া এবং ব্রায়ানের মধ্যে ছোটোখাটো একটি ঝগড়া দেখতে পাই, কারণ রিয়া বলছে সে সেকেন্ড স্টেশনে যাবে না, এখানেই থাকবে এবং সে তদন্ত করে সব কিছু বের করবে, তারপর সে সেকেন্ড স্টেশনে যাবে। আর ব্রায়ান বলছিল তাদের হাতে সময় নেই, দ্রুত যেতে হবে। পরের দৃশ্যে আমরা রিয়াকে দেখতে পাই যে কিনা তার গলায় 2টি মেডিসিন কিট একসাথে লাগিয়ে ফেলে আর তার স্মৃতিগুলো দ্রুত মনে হতে থাকে। সে ফ্ল্যাশব্যাকে ওডিকে দেখতে পায় যে কিনা তার উপর আক্রমণ করেছে এবং রিয়া প্রাণপণ চেষ্টা করছে বাঁচার জন্য। রিয়া এবং ওডির মধ্যে দুর্দান্ত একটি ফাইট সিন দেখতে পাই। ফাইনালি রিয়া ওডিকে মারতে সক্ষম হয়। ফ্ল্যাশব্যাক শেষ হলে রিয়া ব্রায়ানকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে সেই অক্সিজেনের নালায় গেলে সেখানে রিয়া ব্রায়ানের লাশ দেখতে পায়, যার মাথার একটি সাইড শক্ত কিছু একটা দিয়ে বারবার আঘাতের ফলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রায়ানের লাশ দেখে রিয়া হতবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে ব্রায়ানের সাথে কথা বলল। পরক্ষণেই রিয়া শুনতে পায় বাহির থেকে কেউ নক করছে ভিতরে আসার জন্য। রিয়া গেটটি খুলে দিতেই স্পেস স্যুট পরা ক্লার্ক ভিতরে ঢুকে আর রিয়ার উপর হামলা শুরু করে দেয়। তাদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট হয় এবং অবশেষে রিয়া ক্লার্ককে মেরে ফেলে। রিয়া ক্লার্ককে মেরে ফেলার কারণ হলো রিয়া সব সময় তার ফ্ল্যাশব্যাকে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা সবাইকে খুন করছে। তাই রিয়া মনে করে ক্লার্ক হয়তো কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে বা তার ভিতর কোনো পরজীবী ঢুকে গেছে এবং সে সবাইকে নিজের অজান্তেই খুন করছে, আর এজন্যই রিয়া ক্লার্ককে মেরে ফেলে। তারপর রিয়া ক্লার্কের লাশটি সেই ম্যাটবট দিয়ে স্ক্যান করার পর পোস্টমর্টম রিপোর্টে দেখতে পাই ক্লার্ক কোনো ভাইরাসে আক্রান্ত ছিল না বা তার ভিতরে কোনো পরজীবী ছিল না, অর্থাৎ সে রিয়ার আক্রমণে মারা গেছে। এটা দেখার পর রিয়া খুব কষ্ট পায়, কারণ সে না বুঝেই ক্লার্ককে মেরে ফেলেছে। তারপর রিয়া ক্লার্কের লাশটি একটি প্লাস্টিকের আবরণে মুড়িয়ে স্পেসশিপের বাইরে রেখে দিয়ে আসে আর সে সিদ্ধান্ত নেয় এই স্পেসশিপ ছেড়ে সেকেন্ড স্টেশনে চলে যাবে। তাই সে ল্যান্ডারের কাছে যায়, কিন্তু ল্যান্ডারটি কোনো একটি কারণে চালু হচ্ছিল না। সিস্টেমে কোনো একটি সমস্যা দেখা দিয়েছে, তাই রিয়া আবার স্পেসশিপে ফিরে আসে। তারপর রিয়া ব্রায়ানের লাশটি নিয়ে আসে আর ম্যাটবট দিয়ে স্ক্যান করার পর পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাই ব্রায়ান 51 ঘন্টা আগে মারা গেছে, মানে 2 দিন আগেই মারা গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ কয়েক ঘন্টা আগেও তো সে ব্রায়ানের সাথে কথা বলছিল, তাহলে 51 ঘন্টা আগে সে কিভাবে মারা গেল? তারপর রিয়া পুরো পাগলের মতো হয়ে যায় এবং সে দ্রুত তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য 2টি মেডিসিন কিট তার গলায় একসাথে নিয়ে নেয় এবং সে ফ্ল্যাশব্যাকে দেখতে পায় তার সামনে ব্রায়ান দাঁড়িয়ে আছে। ব্রায়ান তাকে বলতে থাকে এই সবগুলো খুন রিয়াই করেছে, রিয়াই তার সব সহকর্মীকে মেরে ফেলেছে এবং পরজীবীতে আর কেউ সংক্রমিত নয়, বরং রিয়া নিজেই সংক্রমিত। এবং মুভির শুরুতে রিয়া যে একটি ছায়া দেখেছিল যে তাকে হুবহু অনুকরণ করছিল, সেই ছায়াটি অন্য কেউ ছিল না, বরং রিয়া নিজেই ছিল। কারণ রিয়ার ভিতরে সেই পরজীবীটি ছিল এবং সেই পরজীবী তাকে সেই ছায়াটি দেখাচ্ছিল। রিয়ার ভিতরে থাকা সেই পরজীবীটি রিয়াকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছিল। পরজীবীটি ছিল উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি পরজীবী, যা মানুষের চেয়ে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন এবং স্বপ্রতিলিপি প্রযুক্তি পরজীবী, অর্থাৎ যে কিনা নিজের অনুলিপি তৈরি করতে পারে। এই গ্রাউন্ড স্টেশনটি স্থাপনের পর থেকেই এই পরজীবীটি এখানে ছিল। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিয়ার সব স্মৃতি মনে পড়ে গেছে এবং রিয়ার কল্পনায় আমরা দেখতে পাই ডেভিস মারা যাওয়ার পর ওডি, কেবিন, ক্লার্ক যখন স্পেসশিপে ফিরে আসে তখন তারা সর্বপ্রথম সেই পরজীবীটিকে দেখতে পায়। ওডি তখন বলছিল
তারা এই গ্রাউন্ড স্টেশন ছেড়ে সেকেন্ড স্টেশনে চলে যাবে এবং পৃথিবী থেকে সাহায্য এনে আবার তারা এই গ্রহে মিশনে আসবে এবং বাকি সবাই ওডির সাথে একমত, কিন্তু রিয়া সেটা করতে বাধা দেয়। রিয়া বলে এই এলিয়েন পরজীবীটির উপর সে পরীক্ষা করবে, তাই এটিকে ল্যাবে আনার জন্য বলে। ঠিক তখনই ব্রায়ন সেই সেকেন্ড স্টেশন থেকে বারবার সিগন্যাল পাঠানোর পরেও এই গ্রাউন্ড স্টেশন থেকে কেউ সাড়া দেয়নি, কারণ সিগন্যালের দায়িত্বে ছিল ডেভিস। এখন যেহেতু ডেভিস মারা গিয়েছে, তাই গ্রাউন্ড স্টেশন থেকে কোনো সিগন্যাল সেকেন্ড স্টেশনে পাঠানো হচ্ছিল না। অতএব ব্রায়ন যেহেতু সাড়া পাচ্ছিল না, তাই সে সেকেন্ড স্টেশন থেকে গ্রাউন্ড স্টেশনে নেমে আসে। তারপর ব্রায়ন সহ সকল ক্রু মেম্বাররা সিদ্ধান্ত নিয়েছিল এখান থেকে চলে যাবে, কিন্তু রিয়া একাই শুধু বাধা দিয়েছিল এবং এই পরজীবীটির উপর পরীক্ষা করতে চেয়েছিল। তো সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখন রিয়া ল্যাবে একা একা সেই পরজীবীটির উপর এক্সপেরিমেন্ট করছিল। তো পরজীবীটিকে যখন বের করে একটি গ্লাসের মধ্যে রেখেছিল, তখন দেখে এটি স্বপ্রতিলিপি প্রযুক্তি সম্পন্ন একটি পরজীবী, অর্থাৎ যে কিনা নিজে নিজেই নিজের অনুলিপি তৈরি করতে পারে। আর ঠিক তখনই পিছন থেকে ওডি এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এই কথা বলার সাথে সাথে সে গ্লাসের দিকে তাকিয়ে দেখে পরজীবীটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেটি গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সরাসরি ওডির নাক দিয়ে তার ভিতরে প্রবেশ করে। আর তখন ওডির ভিতরে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ সে তখন হিংস্র হয়ে যায় এবং রিয়ার উপর আক্রমণ চালায়। আর তখন তাদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট হয়। এক পর্যায়ে রিয়া ওডিকে মেরে ফেলে এবং শব্দ শুনে কেবিন এখানে চলে আসে। আর তখন সেই পরজীবীটি ওডির দেহ ছেড়ে দিয়ে কেবিনের দেহে প্রবেশ করে। আর তখন আমরা কেবিনের একটি ভয়াবহ রূপ দেখতে পাই এবং সে রিয়ার উপর আক্রমণ চালিয়ে দেয়। রিয়া প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। ঠিক তখনই ক্লার্ক সেখানে চলে আসে এবং রিয়াকে বাঁচানোর চেষ্টা করে। তখন কেবিন রিয়াকে বাদ দিয়ে ক্লার্কের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর শব্দ শুনে ব্রায়নও সেখানে চলে আসে, কিন্তু ব্রায়ন ক্লার্ককে না বাঁচিয়ে স্বার্থপরের মতো সেখান থেকে চলে যায় এবং সে সেই অক্সিজেন নালায় প্রবেশ করে লুকানোর জন্য। কিন্তু কেবিন আবার এটা দেখে ফেলে এবং তাই সে ক্লার্ককে ছেড়ে ব্রায়নের পিছন পিছন অক্সিজেন নালায় প্রবেশ করে এবং ব্রায়নকে পেয়েও যায়। তারপর কেবিন ব্রায়নের মাথায় অনেকগুলো আঘাত করে, সেখানেই ব্রায়নকে মেরে ফেলে। আর এই সুযোগে রিয়া ক্লার্ককে স্পেস স্যুট পরিয়ে বাহিরে পাঠিয়ে দেয়, কারণ সবাই মারা গেলেও ক্লার্ক যেন সেই সেকেন্ড স্টেশনে গিয়ে পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারে। আর রিয়া যতক্ষণ না পরজীবীকে মারতে পারবে, ততক্ষণ সে লড়াই করেই যাবে। কেবিন অক্সিজেন নালা থেকে বেরিয়ে আবার রিয়ার উপর আক্রমণ করে। তখন রিয়া একটি ছুরি দিয়ে কেবিনের বুকে আঘাত করে, কেবিনকে সেখানেই মেরে ফেলে। তারপর সেই পরজীবীটি কেবিনের শরীর ছেড়ে রিয়ার দেহে প্রবেশ করে এবং রিয়ার দেহে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। আর তখন সে পরজীবীটি রিয়াকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। রিয়ার সাথে সে কথা বলে, রিয়াকে বলে, তোমরা মানুষ জাতিরা নিজেরাই নিজেদের গ্রহটি ধ্বংস করেছ। তোমরা অদক্ষ, কিন্তু এই গ্রহটি আমাদের। এই গ্রহে তোমাদের কখনোই আসতে দেব না। তাই তোমাদের সবার মধ্যে আমার একজনকে দরকার ছিল এবং সেটা তুমি। এবং তোমার মাধ্যমে আমি গ্রহে আমার আরও অনুলিপি তৈরি করব। আর তোমার জন্য এটা বড় একটা সুযোগ আমাদের অস্তিত্বের সাথে মিশে যাওয়ার। তখন রিয়া বলে সে এটা কখনোই হতে দিবে না এবং সে এটা চায় না। এরপর রিয়া নিজেই নিজের সাথে লড়তে থাকে আর এক সময় সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখি রিয়া আহত অবস্থায় পড়েছিল। আর এখানেই রিয়ার কল্পনা শেষ হয়। তারপর রিয়া এই ম্যাডবট দিয়ে তার নিজেকে স্ক্যান করে এবং স্ক্যান করার পর বুঝতে পারে তার ভিতরে সেই পরজীবীটি রয়েছে। তাই সে ম্যাডবটকে আদেশ করে সে পরজীবীটিকে বের করার জন্য। তারপর সে ম্যাডবট তার সার্জারি অপারেশন শুরু করে দেয় এবং সে সাকসেসফুলি সে পরজীবীটি রিয়ার দেহ থেকে বের করে আনে। কিন্তু পরজীবীটি আবার মরে পড়ে থাকা সেই ক্যাবিনের দেহে প্রবেশ করে আর তাকে পুনরুজ্জীবিত করে। তখন আমরা ক্যাবিনের ভয়ানক রূপ দেখতে পাই, যেখানে তার চেহারাটি খুবই বীভৎস দেখাচ্ছিল। তারপর কেভিন এবং রিয়ার মধ্যে একটি শেষ ফাইটিং সিন দেখতে পাই, যার এক পর্যায়ে একটি ওয়েল্ডিং টর্চ দিয়ে কেভিনকে পুড়িয়ে ফেলে এবং পরজীবীটি ধ্বংস করে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই রিয়া সেই ল্যান্ডারের কাছে যায় এবং অনেক চেষ্টার পর সেই ল্যান্ডারটি চালু হয় এবং সেই ল্যান্ডার দিয়ে সে দ্বিতীয় স্টেশনের দিকে রওনা দেয়,
তো শেষ দৃশ্যে আমরা সেই দ্বিতীয় স্টেশনও পরজীবীটিকে দেখতে পাই এবং তার একটি গর্জন শুনতে পাই। তো এ থেকে বুঝতে পারি পরজীবীটি হয়তো রিয়ার সাথে দ্বিতীয় স্টেশনে চলে এসেছে এবং সে পৃথিবীতে গিয়ে হয়তো পৃথিবীও দখল করে ফেলবে বা অন্য কোথাও দখলদারিত্ব করবে অ্যাশ গ্রহের মতো, অথবা পরজীবীটি হয়তো আগে থেকেই দ্বিতীয় স্টেশনে ছিল। রিয়া যে গ্রহ ছেড়ে পালিয়েছে সেটা পরজীবীর জন্যই সুবিধাজনক, কারণ এখন সে একজন মানুষের দেহে লুকিয়ে পৃথিবীতে বা অন্য কোথাও ছড়াতে পারবে। অর্থাৎ পরজীবী জয়ী হয়েছে আর রিয়া নিজের উপর তার দখল বুঝতেই পারেনি। তো যাই হোক, মুভির মূল বিষয়টি ছিল, মুভির শেষ দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে অজানা শক্তির মুখোমুখি হওয়ার সময় আমাদের নিজেদের আচরণ ও উদ্দেশ্য নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন। অ্যাশ আমাদের সতর্ক করে দেয় যে প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতির পেছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের নৈতিকতা ও মানবিকতা ভুলে না যাই। মুভিটি শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন হরর নয়, এটি একটি দার্শনিক প্রতিফলন যা আমাদের নিজেদের অস্তিত্ব ও আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে। তো বন্ধুরা, এই ছিল মুভিটির কাহিনী। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।